সবুজ, ঝরঝরে নদী, পাখিদের গুনগুনানি, খুশি সুখী লোকদের গ্রাম ছিল তেজপুর গ্রাম। গ্রামের প্রধান ছিলেন সম্পদলাল। সম্পদলাল খুবই ভদ্র, নম্র আর বিনয়ী ছিলেন, আর গ্রামের খুব খেয়াল করতেন। বটগাছের নিচে চলন্ত সভার মধ্যে গ্রামের লোকদের এক বিশেষ পুরস্কারের ব্যাপারে খবর দিচ্ছিলেন। এ তো খুবই খুশির খবর। প্রতি বছরের মতন এই বছরেও আমরা আদর্শ গ্রামের পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটা এটারই প্রমাণ যে আমাদের গ্রামে বিকাশের সাথে সাথে সুখ শান্তিও রয়েছে। আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই যে আপনারা সবাই যেভাবেই হোক একসাথে মিলেমিশে থাকুন। কিন্তু সম্পদরামজি, বিকাশ সুখ শান্তি এসব তো ঠিক আছে, কিন্তু প্রতি বছরের মতন এই বছরেও তো আমাদের গ্রামে কনকনে ঠান্ডা পড়বে। সেটা নিয়ে কি করব? এর কি কোনো উত্তর আছে আপনার কাছে? প্রতি বছরই ঠান্ডা তো আসে, আর প্রত্যেক বছরের মতন এই বছরেও আমাদেরকে কম্বল বিলি করতে হবে, তাহলে লোকজন ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারবে। ইনি হলেন সূর্য, সম্পদলালের একমাত্র ছেলে। নিজের বাবার মতনই গুণে ভরা আর একজন ভালো মানুষ, যে কিনা সব সময় গ্রামের মঙ্গলের ব্যাপারে ভাবতে থাকতো। কিন্তু এই বছর আমরা জানতে পেরেছি যে এত বছর ধরে যা ঠান্ডা পড়েছে তার থেকে বেশি ঠান্ডা এবছরে পড়বে। আরে আপনি চিন্তা করবেন না, এর জন্য কিছু না কিছু একটা উপায় আমরা অবশ্যই খুঁজবো। রামদাসের কথা সত্যি প্রমাণ হলো। এই বছর গ্রামে খুব ঠান্ডা এলো। সম্পদলাল আর সূর্য গ্রামের লোকেদের কম্বল দান করলো, কিন্তু যত কম্বল দেয়া হলো সেটা লোকেদের জন্য কম পড়লো। আরে এবছরও তো এত বেশি ঠান্ডা পড়েছে যে 2-3টে জামা পরার পরেও শীত কাটছে না। হ্যাঁ ভাই, আর এই বছরের গ্রামে সম্পদবাবু যত কম্বল বিলি করেছিল সেগুলোও দেখছি কাজে দিচ্ছে না। এখন কি করব? এই ঠান্ডার মধ্যে বাইরে বের করব কি করে? বাড়ির বাইরে তো কাজ করতে না গেলে তো না খেয়ে মরবো আমরা, তাই না? এখন কি যে করি কে জানে বাবা। এখন মনে হচ্ছে ওই ধনসুখলালের দোকানেই আমাদেরকে যেতে হবে। আরে কিন্তু ও তো অনেক দামি জিনিস বিক্রি করে, কি করব? আরে আর কি কোনো উপায় থাকলে বলো তাহলে। এই জন্য গ্রামের লোকেরা ধনসুখলালের দোকানে জমায়েত হলো, যার একটি কম্বলের দোকান ছিল। দেখো ভাইরা, কম্বলের দাম কিন্তু 5,000 টাকা। এর কোয়ালিটি দেখো একবার, খুব ভালো। তোমরা নিতে চাইলে নাও, না হলে এখান থেকে বিদেয় হও। তোমাদের প্রধানের মতন কম্বল কিন্তু আমার কাছে নেই, আর ওনার তো বেডশিট আর কম্বলের মধ্যে কোনো পার্থক্যই নেই। পার্থক্য তো আপনার আর ওনার মানসিকতাতেই রয়েছে। উনি যে কম্বল দিয়েছেন সেগুলো ভালোই, কিন্তু আপনি যে কম্বল 5,000 টাকাতে বিক্রি করছেন না, তার দাম 2,000 থেকে বেশি হতে পারে না। এত ঠান্ডা পড়েছে গ্রামে, আর আপনি নিজের লাভটাকে দেখছেন না? আরে গরিব মানুষ ঠিক আছে, কিন্তু বড় লোকদেরকেও এই কম্বল কিনতে অনেক কষ্ট সহ্য করতে হয়। আপনিও তো এই গ্রামেই থাকেন, তাই না? আপনার কি এই গ্রাম নিয়ে কোনো চিন্তা হয় না নাকি? আরে আমি তো গ্রামের ব্যাপারেই ভাবছি ভাই, সেই জন্যই তো রেটটা কম রয়েছে। না হলে শহরে গিয়ে দেখো না, তোমরা জানতে পারবে দাম 7 থেকে 8,000 টাকার বেশি দামে বিক্রি হয় এই কম্বল, জানো তো? গ্রামের চিন্তা তো শুধু প্রধান সম্পদরাম আর সূর্যেরই ছিল, যে নিজের বাড়িতে বসে চিন্তায় ডুবেছিল। বাবা, এই গ্রামে যা ঠান্ডা পড়েছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে লোকজনের একেবারে। হ্যাঁ, সে তো শুনেছি যে কালকে গ্রামে মাংলুর বাবার নাকি ঠান্ডার জন্য মৃত্যু হয়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে গ্রামের একজন পরিবার আর বেঁচে থাকবে না। ধনসুখলাল একবার নিজের লাভের কথা বাদ দিয়ে যদি গ্রামের কথা একটু ভাবতে পারতো, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। ওর দামি কম্বল এই গ্রামের লোকজন কি করে কিনবে তুমিই বলো? আমার তো মনে হচ্ছে একবার গিয়ে ধনসুখলালের সাথে কথা বলা উচিত। সম্পদরাম যখন ধনসুখলালের বাড়ি গেলেন, তো উনিও সেই একই জবাব পেলেন যেটার আশা ধনসুখলালের থেকে করা হয়। ধনসুখলাল, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি গ্রামের কথা একবার ভাবো। যেখানে গ্রামের লোকজন 500 টাকায় খরচা করতে পারছে না, ওখানে গিয়ে সেখানে লোকজন 5,000 টাকার কম্বল কি করে কিনবে তুমিই বলো? তার মানে তুমি চাও যে আমি কম্বল কম দামে বিক্রি করব? আরে এটাই তো আমার ব্যবসা করার সময়, তাই না? এখন যদি বেরোজগার না করি তাহলে কখন করব? কম দামে কম্বল বিক্রি করব না আমি, এটাই শুনে রাখো তুমি, ব্যাস। সম্পদরাম আর সূর্য নিজের বাড়িতে বসেছিল, ভাবছিল যে এই সমস্যা থেকে গ্রামের লোকেদের কিভাবে বাঁচানো যাবে। সম্পদরাম দুঃখী স্বরে বলল, যবে থেকে আমি এই গ্রামে আছি তবে থেকে কত রকম ঝামেলা এই গ্রামে এসেছে কে জানে। বাবা, তুমি একদম চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হবেই হবে। যবে থেকে প্রধান হয়েছি আমি,
নিজের সন্তানের মতন গ্রামটাকে আমি রক্ষা করে এসেছি, সব সমস্যা থেকে সমাধান করেছি, কিন্তু এই সমস্যার কোনো সমাধানই পাচ্ছি না। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না বাবা। নিজের বাবার এই অবস্থা দেখে সূর্যও খুব দুঃখিত হলো। সত্যি ওর বাবা যবে থেকে প্রধান হয়েছে নিজের গ্রামকে নিজের বাচ্চার মতোই পালন করছে। নিজের পরিবারের আগে সবসময় উনি গ্রামের ব্যাপারেই ভাবতেন, কিন্তু এই ঠান্ডার সমস্যা মনে হচ্ছে ওনাকে একদম ভেতর থেকে শেষ করে দিয়েছিল। সূর্যও নিজের বাবার মতো গ্রামকে খুব ভালোবাসতো। এই পুরো পরিবেশে ও এমনভাবে ফেঁসে গেছিল যে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই জন্য হাঁটার জন্য ও গ্রাম থেকে দূরে নদীর কাছে গেল। আরে দাদা শোনো না, আমাদের বলটা ওই গলিতে চলে গেছে, তুমি আমাদেরকে প্লিজ ওখান থেকে বলটা বের করে দাও না প্লিজ। কোথায় গেছে তোমার বলটা? ওই যে ওইখানটায়, ওই যে ওই গর্তটার মধ্যে। আরে তোমরা কি খেলার জন্য এই জায়গাটাই পেলে নাকি? হ্যাঁ, আরে মাঠে গিয়ে খেলা করতে পারো না তোমরা? এখানে বড় বড় গর্ত রয়েছে, কি জানি কি হবে। আরে সাপ বিছে কত কিছু থাকে এখানে। দাদা প্লিজ বলটা বের করে দাও না, আমরা এক্ষুনি মাঠে চলে যাব, দয়া করে আমাদের বলটা বের করে দাও না। নাগকে দেখে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু সূর্য তখন চমকালো যখন নাগ বলতে শুরু করলো। ভয় পেও না, আমি জানি যে আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেছো। আমি একজন কথা বলতে পারা নাগ। গর্তের মধ্যে হাত কে ঢুকিয়েছে? সূর্য ভয় পেয়ে বলল, আগে 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 আমি খুব খুশি হয়েছি, তুমি আমাকে অনেক সাহায্য করলে। এক ধরনের এমন চোট লাগে আমার, যার ফলে এমন ফুলে গিয়েছিল যে না আমি ভালো করে যেতে পারতাম, না আমি এক জায়গায় বসে থাকতে পারতাম। তুমি ছুঁলে বলে ওই ফোঁড়াটা ফেটে গেল, আর এখন আমার বেশ আরাম লাগছে। তোমার জন্য এই কষ্ট থেকে আমি মুক্তি পেয়েছি। বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি খুব খুশি যে আপনাকে আমি সাহায্য করতে পেরেছি। নাগ দেবতা, আপনি একটা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, মানে কষ্টের অনুভূতি তো আপনার অবশ্যই আছে। আমিও এখন খুব কষ্টের মধ্যেই আছি জানেন তো, তার উপায় আমি কিছুতেই পাচ্ছি না। বলো আমি তোমার সব রকম সাহায্য করতে পারি, বলো। তাহলে বলো তুমি কি চাও। আগে আমার গ্রামের নাম হলো তেজপুর। আসলে ব্যাপারটা হলো যে এই বছর গ্রামে খুব ঠান্ডা পড়েছে, যার ফলে লোকজন খুব সমস্যা রয়েছে, লোকজন মরে যাচ্ছে। দয়া করে আপনি যদি আমাদের জন্য কিছু করেন তাহলে আপনার কাছে চিরঋণী থাকবো। আরে ঋণ তো আমিই তোমার এই সমস্যার সমাধান আমি অবশ্যই করে দেব। তারপর কি হবে? একই মুহূর্তে সূর্য আর বাচ্চাদের সামনে একটা বড় তন্দুর প্রকট হলো, আর সূর্যর হাতে একটা জাদুই মাচিস চলে এলো। এটা একটা তন্দুর। তোমার হাতে যে দেশলাইটা রয়েছে, শুধুমাত্র এই দেশলাইটা দিয়েই এই তন্দুরটা জ্বলবে, যার গরমে তোমাদের গ্রামের মধ্যে এমন গরম ছড়িয়ে পড়বে যে কম্বলেরও প্রয়োজন পড়বে না, সবকিছু একদম আগের মতন হয়ে যাবে। বাহ, এত বড় তন্দুর, এবার তো খুব ভালো হবে। এর মধ্যে সারা গ্রামের জন্য রুটিও হয়ে যেতে পারে। যখন তন্দুর জ্বলে উঠলো তো গ্রামের মধ্যে এমন আনন্দের পরিবেশ তৈরি হলো যেন ঠান্ডার কষ্ট সবাই ভুলেই গেল। গ্রামের লোকেরা ভোরে ভোরে সূর্যকে আশীর্বাদ দিল, আর দিতই বা না কেন, কারণ ওর জন্যই আজকে গ্রামে সুখ আর শান্তি এলো। আরে সূর্য দাদা, এই তন্দুরের কারণে এত গরম ছড়িয়ে পড়েছে যে গ্রামে কারো ঠান্ডা লাগছে না, তাই না? এই তন্দুরটা কিন্তু বেশ দুর্দান্ত। সব থেকে ভালো ব্যাপার হলো যে এটা শুধুমাত্র সূর্য দাদার এই দেশলাইটা দিয়েই জ্বলে। জাদুর এটা। তা জাদু তো একটু আছে রামদাস বাবু। আমি এই জন্য খুব খুশি হয়েছি যে আমাদের গ্রাম এখন ঠান্ডা থেকে রক্ষা পেয়ে গেছে। কিন্তু এইসব দেখে গ্রামের শেঠ ধনসুখ লাল হিংসায় ফেটে পড়ল। এই সূর্যটা তো আমার সব ব্যবসা একেবারে লুটপাট করে ছাড়লো। আমি এত কম্বল শহর থেকে কিনে নিয়ে এলাম যে এখন সেগুলো সবকিছু ওই তন্দুরের মধ্যেই জ্বালিয়ে দিতে হবে। ওই তন্দুরটা আমার জীবনে সব থেকে বড় কাঁটা। কিছু একটা করতেই হবে আমাকে। শুনেছিস যে মাচিস সূর্যের কাছে আছে, শুধু সেই মাচিস দিয়েই ও তন্দুর জ্বালাতে পারে। যদি তুমি ওই মাচিস চুরি করে নাও আর সেটা নষ্ট করে দাও, তারপর আবার লোকেরা ঠান্ডায় মরতে শুরু করবে, আর ওদের ঠান্ডা থেকে বাঁচার জন্য তোমার থেকে কম্বল কিনতে হবে। হ্যাঁ, কিন্তু এটা কি করে করতে পারি যে ওই তন্দুরের দেশাইটা আমার হাতে চলে আসবে?
তোমাকে ওই মাচিস গ্রামের লোকেদের নজরের আড়ালে চুরি করতে হবে। একটা কাজ করো, রাতের অন্ধকারে তুমি সম্পত লালের বাড়ি যাও আর ওই মাচিস নিজের হাতে নিয়ে সেটা শেষ করে দাও। রাতে যখন গ্রামের লোকেরা সবাই ঘুমোচ্ছিল তখন সম্পত রামের ঘরের পিছনের দরজায় কিছু আওয়াজ হলো। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, এই সাপটা আমাকে কামড়ে দেবে। ঘনশুক, তুমি এখানে কি করছো? চোরদের মতন তুমি আমাদের বাড়িতে কি করছো? আরে তোমার জাদু তন্দুরের জন্য তো গ্রামের লাভ হলো ঠিকই, কিন্তু আমার ব্যবসা একেবারে লুটপাট হয়ে গেল। আমার খুব ক্ষতি হচ্ছিল তো। যদি এইভাবেই চলতে থাকো তাহলে আমি কি করে পয়সা রোজগার করব? সেই জন্য তোমার তন্দুরের ওই দেশলাইটাকে আমি নষ্ট করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু যেই আমি ওটাকে ছুলাম না, সেটাকে সাপে পরিবর্তিত হয়ে গেল। আর এখন দেখো মাটিতে যেই পড়ে রইলো আবার দেশলাই হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি আর কখনো এমন ভুল করব না। সামনের দৃশ্য দেখে কি হয়েছে জানার জন্য সূর্য আর সম্পত রামের একটুও সময় লাগলো না। মানুষ লোভে পড়ে যে কতটা অন্ধ হয়ে যেতে পারে তুমি নিশ্চয়ই সেটা আজকে বুঝতে পেরে গেছো। তুমিও তো এই তেজপুরেরই একজন সদস্য। গ্রামের সুখে দুঃখে তোমার পাশে থাকা উচিত, নাকি লোভে পড়ে গিয়ে অন্ধ হয়ে যাওয়া উচিত, বুঝলে? আমি আমার ভুল বুঝতে পেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও।